মোবাইল ফোন ব্যবসায়ী এবং এই ব্যবসার সাথে আনুষঙ্গিক যেসব ইন্ডাস্ট্রি যুক্ত আছে আমাদের পুরো ইকোসিস্টেম থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। জুলাই গণহত্যায় যুক্ত থাকা সরাসরি একজন হত্যার আসামি, যিনি বাংলাদেশে অনেক বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেকে ওনাকে চিনেন, আর যারা চিনতেন না তারা হয়তো বা আমাদের সর্বশেষ সংবাদ মাধ্যমে তারা জানতে পেরেছেন। ওনার নাম হচ্ছে জনাব জহির, আর উনি স্মার্ট টেকনোলজিস নামে একটা বেশ পুরাতন এবং প্রসিদ্ধ বাংলাদেশি আইটি কোম্পানির মালিক। ওনার আপন বড় ভাই, উনিও এই একই মামলার আসামি, আর এই মামলাটা ছিল রামপুরা থানায়। তো তারা কোনো জামিন নেয় নাই, আমরা আদালতের মাধ্যমে জানতে পারি। তাদের এনবিআর তলব করেছিল 2025 সালের শুরুর দিকে, সেই বিষয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, তারা রিল্যাক্সে ব্যবসা করে যাচ্ছে। তারা এতটাই প্রভাবশালী যে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড অনর, এটার ম্যানুফ্যাকচারিং প্লান্ট তারা বাংলাদেশে তৈরি করে এটা উৎপাদনে চলে গিয়েছে, একেবারে পুরোপুরি রান করছে। এমন একটা জিনিসে আনার পর্যন্ত তারা এই ফেসে আনতে মাত্র 9 থেকে 10 মাস সময় নিয়েছে। কি পরিমাণ টাকা, কি পরিমাণ সহযোগী বাংলাদেশে থাকলে এই ধরনের একটা কাজ হতে পারে। এটা অপকর্ম বলবো না, সেখানে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান হয়, এটা তো ভালো জিনিস। পয়েন্ট হচ্ছে যে আমরা ব্যবসা করে নিরপরাধ ব্যবসায়ী রাস্তায় দাঁড়াইতে পারতেছি না, মানববন্ধন করতে পারতেছি না। প্রশাসন, পুলিশ, আর্মি, নানান বাহিনীর মাধ্যমে আমরা নির্যাতনের শিকার, আর তারা হত্যা মামলার আসামি হয়ে তার উপর বাংলাদেশের বর্তমান স্বাধীন এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে যেই 1 থেকে 1.5 মাস 36টা দিন, 36শে জুলাই আমরা বলি, যেই 36টা দিন সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল, যেই 36টা দিনে সবচাইতে বেশি ভূমিকা যারা রেখেছিল, তাদের হত্যাকারী হয়ে, সেই হত্যায় ফান্ড অর্গানাইজার হয়ে, একটা ফ্যাসিস্ট সরকারের দোসর হয়ে তারা নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের সাথে যে চলমান নির্যাতন, এইটাতেও আবার সেই ব্যক্তিরা লিড দিচ্ছে। এত কিছু আমরা জানানোর পরেও এখন পর্যন্ত প্রশাসনের কোনো পদক্ষেপ কিন্তু আমরা ব্যবসায়ীরা চোখে দেখি নাই। আপনারা সর্বস্তরের জনগণ কোনো কিছু দেখছেন কিনা আমরা জানি না। তারপরে বিষয় হচ্ছে আমরা সরকারের কাছে আশাবাদী, আমরা প্রশাসনের কাছেও আশাবাদী। পুরো প্রশাসন কখনো খারাপ হয় না, খারাপ হয় একটা অংশ। সেই একটা অংশের ভেতরে এখন আমরা দেখতে পাচ্ছি সরাসরি জাতীয় রাজস্ব বোর্ড আজকে সকালে তারা একটা বিজ্ঞপ্তি দেয়, সংবাদ বিজ্ঞপ্তি। এখানে তারা টাইটেল হিসেবে রেখেছে মূল ক্যাপশন, মোবাইল ফোন আমদানিতে 60% শুল্ক কমিয়েছে রাজস্ব বোর্ড। অথচ তারা কমিয়েছে শুধুমাত্র কাস্টমস ডিউটি। টোটাল মোবাইল ফোনের যে ট্যাক্স 58-59%, সেটার ক্ষেত্রে কাস্টমস ডিউটি একটা ছোট্ট অংশ। এই পুরো 59%-এর ভিতরে 25%-এর যে অংশটা, সেই 25%-এর অংশ থেকে তারা 15% কমিয়েছে। আর কোনো সেক্টর থেকে, আর কোনো জায়গা থেকে না কমিয়ে তারা একবার প্রচার করেছে আমাদের এই যে আন্দোলনটা তীব্র হচ্ছে, আমাদের এই আন্দোলনটা যে যৌক্তিক, এটা যে অন্যান্য শ্রেণীর মানুষরা বুঝতে পারতেছে। আমাদের পক্ষে যে প্রকৌশলী, আমাদের পক্ষে যে ডাক্তার, আমাদের পক্ষে যে সাধারণ অন্যান্য যে ব্যবসায়ী আছে, ব্যবসায়ী গোষ্ঠী, একদম সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক, সবাই ফেসবুকে কথা বলতেছে, আইটি এক্সপার্ট কথা বলতেছে, টেকনোলজি ইউটিউবার কথা বলতেছে। এইটাকে দমানোর জন্য একই মুরগি বারবার জবাই করা হচ্ছে। তারা যে আবার আজকে লিখলো কোন লজিকে, এইটা তো তারা জানাই দিছে আজ থেকেও আরও 7 দিন 10 দিন আগে, এটা তো সবাই জানে। তারা কাস্টমস ডিউটিতে 25% থেকে যদি 15% কমে যায়, তার মানে কাস্টমস ডিউটি 60%-এ কমে গেছে। কিন্তু কাস্টমস ডিউটির 25%-এর সাথে আর যে সেক্টরগুলো যোগ হয়ে 59% হয়, সেগুলো হুবহু আগের জায়গায় আছে। তা সেগুলো যদি আগের জায়গায় থাকে, তাহলে তো ঘুরে ফিরে ট্যাক্সটা 44 হয়, 43 দশমিক সামথিং। এইটা তো ভাই অলরেডি মুখস্থ হয়ে গেছে বাংলাদেশের জনগণের, ভোক্তাদের, ব্যবসায়ীদের। এইটা নতুন করে তারা দিল এবং টাইটেল রাখলো মোবাইল ফোন আমদানিতে 60% শুল্ক কমেছে। এটা কি নেহায়েত একটা ফাইজদামি না? তারা বলতে পারে মোবাইল ফোন আমদানিতে 15% শুল্ক কমেছে, 60% বলা, এরকম একটা মক করা সরাসরি রাজস্ব বোর্ডের কাছ থেকে আশা করা যায়? 2 জন খুনি ব্যক্তি আমাদের এই পুরো ব্যবসায়ীদের ক্ষতি করার জন্য যেই সিন্ডিকেট সম্পূর্ণভাবে অ্যাক্টিভ, তাদের প্রতিনিধিত্ব করতেছে, এটা মানা যায়? তারপরের বিষয় জনাব ফয়েজ তৈয়ব, সে বাসায় ডেকে নিয়ে জবান দেওয়ার পর আমরা ব্যবসা
চলমান করে দেওয়ার পর 1 তারিখে আমাদের সাথে তার জবানবন্দি ঠিক না রেখে হঠাৎ করে এনআইআর চালু করে দিল। সেখান থেকে এই সংঘাতের শুরু। আর সংঘাতটা কি হলো? সংঘাতের মানে তো 2 পক্ষ ভাই, আমরা এক পক্ষ বারবার মার খেয়ে যাচ্ছি। এই সার্বিক বিষয় নিয়ে আমরা কিন্তু আইজিপি বরাবর এবং সেনাবাহিনী প্রধান বরাবর পুরো বিস্তারিত লিখে স্মারকলিপি পাঠিয়েছি। তাদের কাছ থেকে আমরা এখনও কোনো আশানুরূপ ফলাফল পাইনি। আমরা আশা করি আমাদেরকে ব্যবসায়ী গণ্য না করা হোক, জনগণ গণ্য করা হোক। জনগণও যদি গণ্য না করা হয়, যদি তারা এই বিষয়টাও দেখে যে আমরা কিন্তু দেশের সার্বিক নিরাপত্তার যে ঝুঁকিটা সেইটা বারবার সামনে আনতেছি, সেই বিষয় নিয়ে হলেও যেই চক্রান্তকারী মহল আমাদেরকে ফ্রেমিং করে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, তাদের ব্যাপারে যেন অ্যাকশন নেওয়া হয়। কারণ একটা কথা আপনারা বিস্তারিত ভালোভাবে মাথায় সেট করে নেন, এই যে বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত, এই বিষয়টা কিন্তু আপনার আমার সবার সমস্যা, সব শ্রেণীর মানুষের সমস্যা। কারণ আমরা বারবার বলে চলছি, এনআইআরকে যদি তারা পাইলট প্রোগ্রাম হিসেবে অন্তত পক্ষে 1 থেকে 1.5 বছর সময় না দেয়, সেই ক্ষেত্রে এটা কখনোই ব্যবহারকারী বান্ধব হইতে পারে না। আপনি রাস্তাঘাটে আপনার সিম যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, আপনার সিমটা উঠানোর প্রয়োজন হতে পারে, তখন আপনি একটা প্রবলেম ফেস করবেন নতুন সিমের ক্ষেত্রে। আবার আপনি কোনো কারণে আপনার ফোন হারিয়ে গেছে, আপনি অন্য কারো ফোনে আপনার সিমটা ব্যবহার করবেন, আপনার এক্সিস্টিং সিম সমস্যা হয়ে যাবে। আপনার ফোনের রাস্তায় চার্জ শেষ হয়ে গেছে, অনেক সময় আমাদের ফোন রাস্তায় সাডেন বন্ধ হয়ে যায়, ডিসপ্লে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। তখনও যদি আপনি রাস্তায় থেকে আপনি আপনার সিমটা বের করে আপনার কোনো বন্ধু বান্ধবের, আপনার সাথে থাকা কোনো ব্যক্তির ফোনেও লাগাইতে চান, আপনি একটা সমস্যা ফেস করবেন। 1 তারিখে যখন এই প্রোগ্রামটা লঞ্চ করে তারা, দেশব্যাপী কয়েক লক্ষ সিম বন্ধ হয়ে যায়। আমরা মানে সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি, অফিসিয়াল ফোন যেটা তারা অফিসিয়াল দাবি করে, বাংলাদেশে ট্যাক্স দিয়ে ভ্যাট দিয়ে ম্যানুফ্যাকচার করে, বাজারজাত হওয়ার পর দোকানে বিক্রি করার সময় কাস্টমারের কাছে দিয়ে তারা দেখতে পাচ্ছে দেশব্যাপী ওই ফোনটা সিম ঢোকানোর সাথে সাথে মেসেজ আসে, আপনার এই ফোনটা ডেটাবেজে নাই, নিবন্ধন করুন। এইরকম যে উদ্ভট কাজকর্ম হয়, এটা তো কখনো ব্যবসায়ী বান্ধব হইতে পারে না, ব্যবহারকারী বান্ধব হইতে পারে না। আমরা যদি কোনো ইলজিক্যাল দাবি নিয়ে রাস্তায় নামতাম, আমরা যদি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাইতাম, আমাদের যদি উদ্দেশ্য থাকতো যে নির্বাচনকালীন যে সময়টা তফসিল ঘোষণার পর ছাগলামি করা, তাহলে আজকে প্রেস ক্লাবের সামনে আজকে 13 তারিখ সকাল 11টায় মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের লোকজন প্রতিনিধি কেন ওখানে আসবে? তারা তো গ্রাহক, তাদের সাথে আমাদের কি কানেকশান? তারাও ওখানে স্পষ্ট দাবি করেছে, বিভিন্ন খারাপ দিক নিয়ে কথা বলেছে। আমার মনে হয় এই লাইভ যারা দেখছেন সব শ্রেণীর মানুষজন ওই তাদের আজকের যে সকালে সংবাদ সম্মেলনটা হয়েছিল প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ, সেই তথ্য আপনারা পেয়ে যাবেন সব জায়গাতে, যে আর কি সমস্যা ভোক্তারা ফেস করতেছে। আমরা দোকানদার অবশ্যই 60 থেকে 70% আমাদের সমস্যাই বলবো। আমরা বাংলাদেশি মানুষ, আমরা একটু নিজের লাভটা বেশি বুঝি, কিন্তু 30% যেটা আমরা বলতেছি না, জনগণের পক্ষে, দেশের সার্বভৌমত্বের, দেশের নিরাপত্তার পক্ষে, এটাও কিন্তু আপনারা ফেলে দিন না। আমরা অযৌক্তিক কোনো দাবি নিয়ে আসতেছি না। আমরা এখনও ক্লিয়ার মেসেজ দিতে চাই দেশের সর্বশ্রেণীর মানুষের কাছে, আপনারা নিজ নিজ জায়গা থেকে এনআইআর সিস্টেমটা নিয়ে একটু স্টাডি করার চেষ্টা করেন। আপনাদের পরিবারে, আপনাদের সার্কেলে, আপনাদের বন্ধুদের ভেতরে, বান্ধবীদের ভিতরে যারা টেকনোলজি আইটি নিয়ে মোটামুটি বসে, তাদের সাথে কথা বলেন, দেখেন এনআইআরটা কোন কোন দেশে আসে, দেখেন যেই দেশে আসে এটার অপব্যবহার হচ্ছে নাকি সঠিক ব্যবহার হচ্ছে। দেখেন এনআইআর ছাড়া উন্নত দেশগুলো কি সিস্টেমে তাদের এই যে স্মার্টফোন ব্যবহার সারা বিশ্ব জুড়ে, এটা সিকিউরিটিটা কীভাবে মেনটেন করে, তারা কিভাবে সাইবার সিকিউরিটির নিশ্চয়তা দেয়, তারা কিভাবে, তাদের দেশেও গ্যাম্বলিং হয়, তাদের দেশেও কিন্তু মোবাইল ফোনে যে আমরা টাকা নেই, এটাকে কি বলে, আমার মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদের মতো অ্যাপ আছে না, বিশ্বজুড়ে সবচাইতে সমাদৃত হচ্ছে আমার মনে হয় পেপ্যাল, তারপর হচ্ছে ভারতে আছে গুগল পে, অনেক দেশে আছে, জিপের পাশাপাশি আছে আপনার আলিপেটা অনেক দেশে কাজ করে। এইগুলো কিভাবে মেনটেন করে, এগুলো কিভাবে সিকিউর রাখে উন্নত দেশগুলোতে, এটা নিয়ে স্টাডি করে এমন কিছু আনেন যেই বিষয়টা কখনো জনগণ এবং ব্যবসায়ী এবং ভোক্তাদের মাঝে প্রশাসনের সাথে কোনো সংঘর্ষ সৃষ্টি না করে, কোনো সংঘাতের বিষয় না আসে, কোনো যুক্তিতর্ক দাঁড় করাতে না হয়। তো বারবার মেসেজ দিয়ে যাচ্ছি। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ব্যবসায়ীরা 57 জন কোনো কারণ ছাড়া আজকে জেল হাজতে। আমরা তাদেরকে বিভিন্নভাবে আইনজীবী ধরে সংবিধান অনুসারে তাদের জামিন করানোর চেষ্টা করছি। আবার এখানে আমরা প্রতিবাদ করছি যাতে এটা যেহেতু মিথ্যা মামলা প্রত্যাহার করে নেয়। তো প্রত্যাহার মিথ্যা মামলা, এটা তো আমরা করতেছি ভাই প্রতিবাদ আকারে। এই মিথ্যা মামলা কেন হয়েছে এটা বলার জন্য রাস্তায় নেমে মাইর খেয়েছি, আবার 11 জনকে ধরে নিয়ে আবার মিথ্যা মামলায় দিছে। আমরা আসছিলাম কারওয়ান বাজারে,
বিষয়টা পয়েন্ট টু পয়েন্ট আপনাকে বোঝানোর চেষ্টা করি, যেহেতু আমরা সংবাদ মাধ্যমের সামনে কথা বলে অভ্যস্ত না, আমরা একটু ইন ডিটেইলে বলি, সবাই ক্ষমা করবেন। আমরা আমাদের বিটিআরসিতে আমাদের নামে যে মামলাটা হয়, আমরা নাকি বিটিআরসির ভবনের গ্লাস ইট মেরে ভাঙছি, বলতেছে ভবন ভাঙচুর, একটা মিসকমিউনিকেশন। এই মিসগাইড করে ভবন কেমনে ভাঙে ভাই? একটা গ্লাস ভাঙতেও মনে হয় ওখানে যারা পথচারী যারা ছিল, উৎসুক জনতা ছিল, আমাদের বাইরের লোকজন, কারা আমরা চিনি না, কোনো গলায় ব্যাজ নাই, কোনো কিছু নাই আমাদের ব্যবসায়ীদের বাইরে, তারা মনে হয় একটা গ্লাস ভাঙতে 10 বার ইট মারছে। তো ওই গ্লাস ভাঙতে যেই পরিমাণ শ্রম প্রয়োজন, তারা বলতেছে ভবন ভাঙছে। তো সেই মিথ্যা ভবন ভাঙার মামলায় আমাদেরকে রাস্তা থেকে আমাদের 44-45 জন ধরে নিয়ে গেছে। তার 3 দিন পরে আমরা তাদেরকে ছাড়ানোর প্রতিবাদ করার জন্য রাস্তায় আসছি। আমাদের বউ বাচ্চা নিয়ে আসছে, আমাদের অনেক ভাই ব্যবসায়ীরা তাদের পরিবার, তাদের মেয়ে, তাদের বাবাকে মাকে নিয়ে আসছে। তাদের আনার পর আমাদেরকে পিটায় তাদেরকে ধরে নিয়ে গেলো। আমরা নাকি রাস্তা অবরোধ করছি, আমরা নাকি পুলিশের হাতে লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা করছি, ইট মারছি। মিথ্যা। তারা আমাদেরকে টিয়ার শেল মারলো। এমন কি মারছে আল্লাহ জানে, তারা স্বীকারই করে না যেটা রাবার বুলেট ছিল। রাবার বুলেটের মাধ্যমে আমাদের একজন ছেলের ফুসফুসের কাছাকাছি ওই একটা অংশ ঢুকে গেছিলো। বেশ মুমূর্ষু অবস্থায় আমরা তাকে আনোয়ার খান মেডিকেল থেকে আমরা চিকিৎসা করাই। আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো মামলা করি নাই, যেখানে আমাদের কাছে সুযোগ আছে। তারপরে সাউন্ড গ্রেনেড, এটা ব্যবসায়ীদের মারার কোনো লজিক নাই। এটা কাছাকাছি কেউ থাকলে স্প্লিন্টার বা যে কোনো বিষয় হোক, সেটার বিস্ফোরক যে জিনিসটা আছে সেটা মানে শরীরে রাখলে কী পরিমাণ কষ্ট হয় এটা তো আপনারা সবাই জানেন। আমরা রাজনীতি করি না, আমাদের রাস্তায় মেরে খেয়ে অভ্যাস নাই, মার খেয়ে আমাদের তো কষ্টটা আরও বেশি হয়েছে। ওই সাউন্ড গ্রেনেডের মাধ্যমে অনেকগুলো ভাই পায়ে আহত হয়েছে নিচের অংশে। তো এই যে প্রবলেমটা, আবার খেয়াল করি, আমি কথা থেকে চলে গেছিলাম, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। পয়েন্ট হচ্ছে আমরা গিয়েছিলাম, যাদেরকে নিয়ে গেল, কী কারণে নিয়ে গেল, আমরা ভাঙচুর করি নাই, এই সৎসাহসের ভিত্তিতে আমরা কারণ বাজারে ঐক্যবদ্ধ হয়েছিলাম। হওয়ার পরে কি হলো, আমাদেরকে আবার মারধর করলো, করে এখান থেকে 11 জনকে তারা হাতিরঝিল থানায় দিল। হাতিরঝিল থানা থেকে আনুমানিক একদিন পরে তাদেরকে আবার নিয়ে গেছে ওই শেরে বাংলা থানায়। তখনই আমাদের মনে খটকা লাগলো যে সমস্যাটা তো এই এরিয়াতে হয়েছে, তাই এই এরিয়াতে যদি হয় পুলিশ এবং প্রশাসন কেন আরেক জায়গাতে নিয়ে যাবে? সেটাই সত্য হলো, তাদেরকে দেয়া হলো কারণ বাজারে মামলায়। আমরা তাদেরকে আইনজীবী দিয়ে সব বিষয়বস্তু যুক্তি তথ্য প্রমাণ দিয়ে তাদেরকে জামিন করার ব্যবস্থা করার পর জামিন হয়েও গিয়েছিল কিছু অংশের, আবার তাদেরকে ইনস্ট্যান্ট জেল গেট থেকে কারাগারে প্রেরণ করা হলো। তারা নাকি আগের যে 3 দিনে বিটিআরসিতে ভাঙচুর হয়েছিল সেখানে মানে তারা উপস্থিত ছিল। তা এত বড় চক্রান্ত হইতেছে 2026 সালের জানুয়ারি মাসে, আপনারা সর্বশ্রেণীর মানুষ চুপ। আজকে আমার প্রবলেম হইতেছে, কালকে আপনার হবে না? আপনারা যদি আমার প্রবলেমে কথা বলেন, যেভাবে সাহসীভাবে সংবাদকর্মীরা আমাদের সাহায্য করছে, তাহলে আপনার সমস্যায় কি আমি আসবো না? আমরা মোবাইল ব্যবসা করি, আপনিও তো কোনো না কোনো ব্যবসা করেন, আপনি কি অন্যায়ের শিকার হবেন না? তো অন্যায়ের প্রতিবাদ যদি না করেন, কিভাবে মানে আপনারা আশাও করেন যে আপনাদের সাথে অন্যায় হলে অন্যান্য শ্রেণীর মানুষ আসবে? যেটা ছাত্ররা দেখিয়ে গেছে জুলাই মাসে, তাদের অক্লান্ত পরিশ্রমে, তাদের লাশের পর লাশ পড়ার পর সর্বশ্রেণীর মানুষ তাদের সাথে এক হয়েছিল বলেই কিন্তু একটা বিশাল বড় শক্তিশালী দোসরকে আমরা বাংলাদেশ থেকে, মানে ফ্যাসিস্ট সরকারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করার যে কাজটা, সেটা সফল হয়েছিলাম।